হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কানাডার স্ক্যামিং নিয়ে আমাদের দ্বিতীয় এপিসোডে। এবং খুব গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে আপনাদের সামনে তুলে ধরব। কানাডাতে এক বছরে 638 মিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় হয়েছে শুধুমাত্র ফ্রড বা স্ক্যামিংয়ের মাধ্যমে। ব্যয় হয়েছে বলতে ক্ষতি হয়েছে। 2024 সালের যে তথ্য, তাতে 638 মিলিয়ন ডলারের প্রতারণা হয়েছে বিভিন্ন এজেন্সির নাম করে, গভর্নমেন্ট এজেন্সির নাম করে আপনাদেরকে ফোন করে, আপনাদেরকে কনফিউজড করে এই টাকাগুলো হাতিয়ে নিয়েছে যেসব বিভিন্ন ধরনের প্রতারক চক্র। তো আজকের আলোচনাটি এই জন্যে, এই তথ্যগুলো আমাদের হাতে আসার পরে অত্যন্ত গুরুত্বের সাথে আজকের আলোচনাটি আমরা বিভিন্ন স্লাইডে সাজিয়েছি। তো তথ্যগুলো যেমন আপনারা শুনবেন, পাশাপাশি একটু স্লাইডে চোখ বুলাবেন। বিশেষ করে এখানে আমাদের সাথে যারা যুক্ত আছেন, মেজরিটি আপনারা ইংলিশে অনেক এক্সপার্ট, আমরা এটাই বিশ্বাস করি। তো এই জন্যে আপনারা যাতে নিজেরা প্রতারণা থেকে বাঁচতে পারেন এবং অন্যদেরকেও এই ধরনের স্ক্যামিং থেকে রক্ষা করতে পারেন, রেহাই দিতে পারেন, সেই জন্যে এই তথ্যগুলো, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। তো প্রকৃতপক্ষে যেটা ঘটে সেটা হচ্ছে, কানাডার 3টি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, একটি হচ্ছে সিআরএ অর্থাৎ কানাডা রেভিনিউ এজেন্সি। রেভিনিউ এজেন্সির সাথে যারা কানাডাতে আসে তাদের ওতপ্রোত একটা রিলেশন হয়ে যায়, কারণ কানাডার সকল বেনিফিট পাওয়া, না পাওয়া, দেয়া না দেয়া, এগুলো এই সিআরএ এজেন্সির মাধ্যমে হয়। 2 নম্বর হচ্ছে সার্ভিস কানাডা। সার্ভিস কানাডাও আপনার বিভিন্ন এমপ্লয়মেন্ট ইস্যুতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে আইআরসিসি অর্থাৎ কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। কানাডাতে যে কোনো ইমিগ্রেশন বিষয়ে আপনি আবেদন করতে চাইলে আইআরসিসির ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো এই 3টি গভর্নমেন্ট প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেদেরকে দাবি করে কখনো ইমেইলে, কখনো টেক্সট করে, কখনো মেইলের মাধ্যমে, কখনো মেসেঞ্জারে, কখনো হোয়াটসঅ্যাপে ভুয়া এজেন্টরা এই সমস্ত গভর্নমেন্ট প্রতিষ্ঠানের রিয়াল এজেন্ট সেজে বা সাজার চেষ্টা করে 2024 সালে 638 মিলিয়ন কানাডিয়ান ডলার আপনাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আপনাদের কাছ থেকে বলতে অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আপনারা যারা এখনও এই ধরনের কোনো প্রবলেমে পড়েননি, আপনারা যাতে ফার্দার এই ধরনের প্রবলেমে না পড়েন, এই জন্যেই একটু ভূমিকাটা লম্বা হয়ে গেল। তারপরে বিষয়গুলি খুব ভালো করে খেয়াল করবেন। আজকের আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে, কিন্তু যারা নিজেদের জন্য ভালো মনে করবেন তারা সবগুলো তথ্য পুঙ্খানুপুঙ্খ রূপে খেয়াল করবেন। আপনার আধা ঘন্টা সময় ব্যয় করে যদি আপনার লক্ষ লক্ষ টাকা সেভ হয়, তাতে ক্ষতি কি? অবশ্যই ক্ষতি নেই। Scammers may reach out you posing as government representatives. Here what you need to know. তো প্র্যাকটিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো রেফারেন্স টেনেই মূলত আলোচনাটি আমরা করব ইনশাল্লাহ। তো ইউজুয়ালি যেটা হয়, নিউ কামার হিসেবে যারা আসেন, যে কোনো ভিসাতেই হোক না কেন, টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ ওয়ার্কার হিসেবে, ভিজিটর হিসেবে, কিংবা স্টুডেন্ট হিসেবে অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে, সবার স্ট্যাটাস ছিল নিউ কামার। সবাই নিউ কামার হিসেবে যখন আসেন, তাদেরকেই মূলত এই বিভিন্ন ফ্রাউডিলেন্ট প্রতিষ্ঠান বা বিভিন্ন ফ্রড পার্সনরা তাদেরকে নিয়ে অনেক ধরনের ফন্দি ফিকির করে। Impersonating government representative in a bid to gain access to your personal and financial information. তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হলো সবসময় আপনাদেরকে সরাসরি টাকা চেয়ে প্রতারণা করবে তা কিন্তু না। এখানে ইনফরমেশন ইজ এ ম্যাটার। অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তারা যদি বিভিন্নভাবে হাতিয়ে নিতে পারে, আপনি জানবেনই না। আপনার অনেক সিস্টেমে পড়ে আপনি অনেক টাকা পয়সা খোয়াই ফেলবেন। তো তার মানে এখানে সরাসরি আপনি টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তা কিন্তু না। ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আপনি প্রতারণার শিকার হতে পারেন। এমনটাই ঘটতেছে। Impersonation fraud has rapidly emerged as one of the fastest growing forms of fraud in Canada, contributing significantly to the 638 million lost by Canadians in 2024, যেটা আমি অলরেডি বলেছি। Some common government agencies that scammers may claim to represent include the Canada Revenue Agency, Service Canada and Immigration, Refugee and Citizenship Canada। তো এই প্রতিষ্ঠানগুলোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়ে তারপরে আপনাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এই প্রতারক চক্রগুলো। এই জন্যেই আপনাদেরকে সাবধান হতে হবে। দি ওয়ার্নিং সাইন্স টু আইডেন্টিফাই স্ক্যামার posing as a government representative, how to CRA, Service Canada, IRCC traditionally communicate। এখানে দুইটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। একটি হচ্ছে বিগত সময়ে কিভাবে প্রতারণাগুলো ঘটেছে এবং গভর্নমেন্টের যে এজেন্সিগুলোর
রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা এখানে ডিল করতে চায় বা করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে ডিল করে পাবলিকের সাথে সেগুলোও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এই জন্যই আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে আমাদের সাথে। টাইপস অফ স্ক্যামস to watch out for. The essence of scam is for a scammer to convince you to something that is not in best interest. Most commonly, this one of the following: giving the scammer money or giving the scammer information. তো দুইভাবে কিন্তু প্রতারিত হতে পারেন। একটি হচ্ছে টাকা, সরাসরি টাকা দিয়ে, আরেকটি হচ্ছে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, which they can use to commit fraud, gain access to your funds, or steal your identity. Money scams, once you know how to identify the red flag associated with them, are generally easier to identify because the scammer will you to do things that a normal government agency would never ask. Keeping an eye out for red flags is a good way to avoid money scammers. তো এখানে মানি স্ক্যামারের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ নীতিটি আপনি যদি ফলো করেন তাহলে এখানে বেঁচে যাওয়া বা খুব সহজে অ্যাট এ গ্যালেন্স আইডেন্টিফাই করা আপনার জন্য সহজ হবে। Information scams can be trickier. This is because the government does require you to provide personal information like social insurance number, health card number, ব্যাংকিং ইনফরমেশন অ্যান্ড মোর। তো প্রকৃতপক্ষে গভর্নমেন্টের এজেন্সিগুলো কিন্তু অনেক সময় এই ধরনের তথ্য আপনাদের কাছে চায়, কিন্তু সেই চাওয়াগুলো প্রকৃতপক্ষে গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে কিনা সেটি আইডেন্টিফাই করাটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ বা ম্যাটার। ইউর বেস্ট for avoiding information scam is always to validate the identity of the person requesting the information by going through official contact channels for that organization. তো অবশ্যই আপনাকে ভ্যালিডেট করতে হবে যে ব্যক্তি আপনার সাথে কথা বলতেছে প্রকৃতপক্ষে সে একজন গভর্নমেন্টের এজেন্ট। এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করা জানতে হবে। এখানে দুইটি প্রোটেকশন ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। একটি হচ্ছে validate any of the government communications, especially unexpected ones, by going through official channels. দুই নম্বর হচ্ছে be on the lookout for red flags in the communication that indicate a potential scam. তো এই দুইটি ওয়েতে আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন যে প্রকৃতপক্ষে এটি রিয়াল কিনা। ভ্যালিডেটিং, তো ভ্যালিডেটিংয়ের কাজগুলো কীভাবে হবে? An actual employee of a government agency will always identify themselves, providing details such as their name, agent number, and office location. তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এতক্ষণ অনেকেই মনে করতেছেন সব কিছু ইংলিশে বলতেছে, বাংলা কেন বলে না। অনেক ভাই বোনরা এরকম আছেন আমাদের সাথে। তো এখানে আপনি ভ্যালিডেটিংয়ের যে কাজ, সেটা আপনাকে যখন কোনো গভর্নমেন্টের অফিস থেকে ফোন দেওয়া হবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন লোকেশনের অফিস থেকে ফোন করেছেন, তার মানে অফিসের লোকেশনটা কোথায়, এজেন্ট নাম্বার কত এবং আপনার নাম কি। এই বিষয়গুলো ক্রস করে আপনাকে তো অবশ্যই লোকেশন বললো, সেই লোকেশনের অফিস অ্যাড্রেসে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে তাদের যে পাবলিক নাম্বারগুলো আছে সেগুলো থেকে আপনাকে ফোন দেওয়া হয়েছে কিনা, এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। তাহলে এখানে আপনি কিছু অ্যাসুরেন্সটা পেতে পারেন। Validating the authenticity of the government communication on a government agent is a powerful tool to protect yourself against fraud. The simplest way to do this is generally to discharge from an original communication and reach out the claim agency through its own official channels. তো অবশ্যই আপনি সন্দেহ হলে প্রয়োজনে ফোন রেখে দিয়ে বলবেন যে আমি ব্যাক করব। আপনি ক্রস চেক করে নেবেন যে অফিসের তথ্য সে দিচ্ছে আপনাকে, সেই অফিসের সাথে যোগাযোগ করবেন তাদের পাবলিক নাম্বারে যে এই ধরনের কোনো ইস্যু আছে কিনা আপনার নামে, এই ধরনের কোনো অফিসার ফোন দেওয়ার কথা কিনা। যদি আপনি বোঝেন যে হ্যাঁ, তখন আপনি বিষয়টি মোটামুটি একটা অ্যাসুরেন্স পাবেন। It is your right to verify the identity of the agent researching out to you. কেউ যদি এই সমস্ত কাজে বাধা দেয় তাহলে আপনি বুঝবেন যে এখানে সমস্যা আছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গভর্নমেন্ট অফিসাররা যতটা এখানে নিজেদেরকে রাজা ভাবেন, এখানে কানাডাতে বিষয়টা কিন্তু মোটেও এরকম না। এখানে সবাই সহযোগিতাপূর্ণ আচরণ করে। এই জন্যে আপনি কখনোই এখানে এসে হেজিটেশন ফিল করবেন না এই ধরনের বিষয়গুলো ক্রস চেক করার ক্ষেত্রে। এখানে একটা উদাহরণ দিই আপনাদেরকে। কেউ ধরুন আপনাকে কল করলো যে সে একজন সিআরএ অফিস থেকে ফোন করেছে বা কানাডা রেভিনিউ এজেন্সি থেকে ফোন করেছে। তো আপনি তাদেরকে বলতে পারেন যে তাদের এজেন্ট নাম্বার বা ব্যাজ নাম্বারটা কী, এবং তাকে আপনি বলতে পারেন যে আমি আপনার তথ্যগুলো একটু যাচাই করে আপনাকে ব্যাক করব। এরপর আপনি নিজে ইন্টারনালি অফিসের সাথে যোগাযোগ করে ভ্যালিডেট করে অথেন্টিসিটিটা ভ্যালিডেট করে নেবেন। তারপরে তাকে কল ব্যাক করেই তার বিষয়গুলো আপনি কনফার্ম হবেন।
এইভাবে মূলত এখানে আপনার সহযোগিতাপূর্ণ আচরণ হতে পারে তাদের সাথে। নট ইউর ফোন কলস ব্যাক ফিচার অর দি নাম্বার প্রোভাইডেড বাই দি পারসন ওভার দি ফোন। আচ্ছা, এ লিজিটিমেট গভর্নমেন্ট এজেন্ট উইল নেভার ট্রাই টু কনভিন্স ইউ স্টে অন দি লাইন রাদার দেন কলিং ব্যাক। তো এখানে একটি বিষয় খেয়াল করবেন, যখন কোনো লিগাল এজেন্ট, গভর্নমেন্টের লিগাল কোনো প্রতিনিধি যখন ফোন করবে তখন সে বলবে না যে আপনি লাইনটা কেটে না দিয়ে আমি ওয়েটিংয়ে আছি, আপনি চেক করা সারুন বা এই ধরনের বিষয়। আপনাকে ইমোশনালি সে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে, এই বিষয়টি খেয়াল করবেন। আপনি তাকে আশ্বস্ত করবেন যে আপনি ক্রস চেক করে অবশ্যই ব্যাক করবেন। এই ধরনের বিষয়গুলো এইভাবে হতে পারে। ইনপারসনেশন ক্যান ম্যানিপুলেটস দেয়ার কলার আইডি, দে মেক ইট সিম like a call is coming from a legitimate government agency, even though it's not. This is known as the caller ID spoofing. স্পুফিং, এখানে কলার আইডি স্পুফিং, এইটার সিস্টেমটা কীরকম দেখে মনে হবে ফোন কল যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের নাম্বার থেকেই বা আইডি থেকেই ফোনটা এসেছে, এটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি আপনাদের জন্য কঠিন হবে। হুইচ ইজ হোয়াই ইটস রিকমেন্ড দ্যাট ইউ অথেন্টিকেট দি কল, নেভার রিলে অন ইউর কলার আইডি আর দি কলার্স ফোন নাম্বার ফর ভ্যালিডেশন। তো শুধু নাম্বার দেখেই আপনি আশ্বস্ত কখনোই হবেন না। অনেক সময় দেখবেন যে নাম্বারগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে সেই ধরনের নাম্বার থেকেও এই ধরনের স্পুফিংয়ের মাধ্যমে কল আসতে পারে। এই জন্য আপনারা সবসময় ক্রস চেক করে নেবেন 2 ফ্যাক্টর ভ্যালিডেশনের মতো করে, যাতে করে আপনারা প্রতারিত না হন। সাম এজেন্সিস লাইক সিআরএ উইল অলসো হ্যাভ ফোন নাম্বার ভেরিফিকেশন টুলস অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। রেড ফ্ল্যাগ সিস্টেমটা কীভাবে কাজ করে? অ্যানাদার পাওয়ারফুল টুল ইজ বিং অন দি লুক আউট ফর রেড ফ্ল্যাগ দ্যাট ইন্ডিকেট দ্যাট এ পটেনশিয়াল স্ক্যাম ইজ লাইকলি। এবার আসি ইমোশনাল প্রেশারস অ্যান্ড সেন্স অফ আর্জেন্সি। ইমোশনাল প্রেশার এবং সেন্স অফ আর্জেন্সির মাধ্যমে আপনাদেরকে ব্ল্যাকমেইল করবে বা করার চেষ্টা করতে পারে। স্ক্যামার উইল জেনারেলি এনকারেজ ইউ টু টেক কুইক অ্যাকশন উইদাউট টেকিং দি টাইম টু think things thorough. They do this by attempting to trigger a strong emotional response and encouraging you to take urgent action. তো খুব তড়িঘড়ি করে অ্যাকশন নেওয়ার জন্য ফোন করে আপনাকে অনেক ব্যতিব্যস্ত করবে। আপনি মনে করবেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে ফোন এসেছে, খুশি থেকে গদগদ হয়ে যা জানতে চাইলে আপনি দিয়ে দিলেন। এমনটা করলে বিপদের আশঙ্কা থাকবে। গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ উইল নট ইন্টারাক্ট উইথ ইউ ইন দিস ওয়ে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি প্রত্যেকটা লাইন ধরে পড়তেছি আপনাদের সামনে, কারণ এখানে ইংলিশটাই আপনার বোঝাটা বেশি জরুরি। এখানে জাস্ট সামারি আকারে বললে হবে না, কোনো একটা বিষয় বাদ গেলে সেটার রেফারেন্সে আপনি যাতে বিপদে না পড়েন, এই জন্যেই ধরে কিন্তু বলা হচ্ছে। আপনারা এটা বিরক্ত হবেন না এবং একটু ধৈর্য ধারণ করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। There is rarely any agency to interact with the government, and government agent will generally be polite, straightforward and direct rather than trying to trigger an emotional response. তো এই ধরনের মানে কোনো হারি আপ বা এরকম বিষয়গুলো থাকবে না। ইউ শুড বি রেডি অফ কমিউনিকেশন ফ্রম এনি ওয়ান হুইচ ডিম্যান্ডস অর প্রেশার ইউ ইনটু ইমিডিয়েট অ্যাকশন। গভর্নমেন্ট অফিসার কখনোই আপনাকে অ্যারেস্টের ভয় দেখাবে না, ডিপোর্টেশনের ভয় দেখাবে না, ইমপ্রিজনমেন্টের ভয় দেখাবে না। এই ধরনের ভয়গুলো যারা দেখাবে তারা অ্যাকচুয়ালি আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে, এটা চোখ বুঝে ধরে নিতে পারেন। এই ধরনের ভয় দেখিয়েই মূলত প্রতারণাগুলো অ্যাকচুয়ালি করে থাকে, বিশেষ করে ব্ল্যাকমেইল করে থাকে। গভর্নমেন্ট অফিসার যথেষ্ট পোলাইট এখানে। অ্যানাদার সাইন টু ওয়াচ আউট ফর ইজ the communication request is strict confidentially. This is a sign that the scammer wants to isolate you to prevent you from getting an opinion from a trusted source on how to act. When dealing with a person over the phone, for example, you can tell them, hold on, I need to talk to my spouse about this. A scammer will generally try to discourage you from doing so. A legitimate agent will not. তো আপনি যখনই সন্দেহ হবে তখনই আপনি এই বিষয়টি নিয়ে তার সাথে সময় ক্ষেপণ করতে পারেন। তার কাছে বলতে পারেন যে আমি একটু পরামর্শ করে নিব, তারপর আমি ওয়াইফের সাথে পরামর্শ করব বা রিলেটিভসের সাথে পরামর্শ করব, আপনাকে এরপরে জানাচ্ছি। এই ধরনের কথাবার্তা আপনি যখন বলবেন তখন সে কিন্তু এগুলোতে কমফোর্ট ফিল করবে না, কিন্তু গভর্নমেন্ট রিয়েল অফিসার হলে তারা কিন্তু এগুলোতে কখনোই অবজেকশন করবে না। ইউজুয়াল রিকোয়েস্ট ফর পেমেন্ট, আনইউজুয়াল রিকোয়েস্ট ফর পেমেন্ট। তো এখানে সরাসরি ক্যাশ যে প্রতারণা সেটার যে একটি সিস্টেম, মোস্ট স্ক্যামার্স আর আফটার মানি and will attempt to manipulate you into giving them money in an
in reversible way. Here are some examples of the means through which they might request funds. Remember that official government agent will never under any circumstance request payment through any of the following means. তো স্ক্যামাররা বা প্রতারকরা যে ওয়েতে আপনাকে টাকা পয়সা চাবে সেগুলো দেখে নিন, যেগুলোতে গভর্নমেন্ট অফিসাররা কখনোই আপনাকে এই ধরনের ওয়ে ব্যবহার করতে বলবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা Interact e-transfer, 2 নম্বর হচ্ছে a private money service provider, PayPal, Zelle, MoneyGram, etc. Cryptocurrency such as Bitcoin, এরপরে রয়েছে prepaid credit card, gift card. Government will also never tell you to move your money to protect it. Ask to meet in person in public location to collect payment. তো এই ধরনের বিষয়গুলোর মাধ্যমেই মূলত আপনার স্ক্যামাররা সরাসরি অর্থনৈতিক প্রতারণা, মানি প্রতারণা করে থাকে, ইনফরমেশন প্রতারণার বাইরে। দি গভর্নমেন্ট উইল অলসো নেভার, এখানে আরও কিছু কাজ গভর্নমেন্ট অফিসাররা কখনোই করবে না যেগুলো আপনাকে প্রতারণা করে থাকবে। আস্ক ইউ টু শেয়ার ইউর পার্সোনাল অর ফিনান্সিয়াল ডিটেলস ধর ভয়েস মেইল অর মেইল বা ভয়েস ইমেইলের মাধ্যমে এই ধরনের ডিটেলস আপনার পার্সোনাল তথ্যগুলো, ফিনান্সিয়াল তথ্যগুলো জানতে চাবে না। সেন্ড ইউ রিফান্ডস বাই ই ট্রান্সফার অর টেক্সট মেসেজ। চার্জ ইউ এ ফ্রি টু স্পিক উইথ এ কল সেন্টার এজেন্ট। এক্সটেন্ড ইউ এ পার্সোনাল অফার টু রিডিউস প্রসেসিং ফিজ, ফাস্টার অ্যাপ্লিকেশন প্রসেসিং, যেমন হচ্ছে যে আপনি যদি এখনই টাকা দেন আপনি এত ডিসকাউন্ট পাবেন বা এই ধরনের কিছু বিষয় থাকে। ইন এক্সচেঞ্জ ফর you are providing some information or performing some action. Having a general awareness of how the major government agencies especially communicate under certain circumstances can also help you in ensuring that the communication you will dealing with is legitimate. তো এখানে প্রকৃতপক্ষে গভর্নমেন্টের যে সংস্থাগুলো রয়েছে তারা কীভাবে ডিল করে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা প্রকৃত ঘটনা বা প্রকৃতপক্ষেই যা ঘটে সেটার সাথে কম্পেয়ার করতে পারেন। অফিসিয়াল গভর্নমেন্টাল এজেন্সি কমিউনিকেশন মেথডস। বিলো ইউ উইল ফাইন্ড এ ব্রেকডাউন অফ হাউ ইউ ক্যান এক্সপেক্ট দি ফলোয়িং গভর্নমেন্ট এজেন্সিজ টু রিচ আউট অ্যাজ ওয়েল অ্যাজ দি রিজন দে মাইট ডু সো। তো গভর্নমেন্ট এজেন্সিগুলো একবারেই আপনাদের সাথে যোগাযোগ করবে না তা কিন্তু না, তারা যোগাযোগ করতে পারে। কী কারণে কীভাবে করবে সেটা দেখে নিন। প্রথমে আমরা কথা বলি কানাডা রেভিনিউ এজেন্সি নিয়ে। রেভিনিউ এজেন্সি তো আপনারা জানেন যে আপনারা ট্যাক্স ফাইল করার জন্যে এই রেভিনিউ এজেন্সির প্রয়োজন হয় এবং ট্যাক্স বেনিফিটগুলো পাওয়ার জন্য রেভিনিউ এজেন্সির প্রয়োজন হয়। এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দি সিআরএ মে রিচ আউট ইউ থ্রু ওয়ান অফ ইটস অ্যাপ্রুভ কমিউনিকেশন। তো এখানে ফোন কল, মেইল, ইমেইলের মাধ্যমে কিন্তু রেভিনিউ এজেন্সি থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হতে পারে। ফোন কল বা ইমেইলের মাধ্যমে যে বিষয়গুলো এখানে তারা জানতে চাইতে পারে। দি সিআরএ উইল only contact you by phone call or mail in the following situation. তো আপনার যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন বা অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন হয় বা ডকুমেন্টের প্রয়োজন হয় সেটার জন্য আপনি ফোন কল বা মেইল পেতে পারেন। পার্সোনাল ডিটেলস সাচ অ্যাজ ইউর নেম, ডেট অফ বার্থ, সিন টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনি যে তথ্যগুলো দিয়েছেন আগে সেগুলোকে ভেরিফাই করার জন্য আপনার এখানে তারা ক্রস ম্যাচিং করতে পারে। ডিটেলস রিকোয়ার্ড ফর ইউর ট্যাক্স অ্যাকাউন্ট সাচ অ্যাজ রিসিপ্টস or supporting documents, financial information such as the name, location of your bank, tax returns that you have to be filed, to remind you outstanding debts you may have with the CRA. এই বিষয়গুলি এছাড়াও pay the amount you owe through verified payment methods, অর্থাৎ কোনো অ্যামাউন্ট যদি ডিউ থাকে তাহলে গভর্নমেন্টে যে ভেরিফাইড পেমেন্ট মেথড সেটা দিয়ে পেমেন্ট করতে হবে, অন্য কোনো ওয়েতে না। ইনফর্ম ইউ লিগাল অ্যাকশন দ্যাট ইউ মে বি টেকেন টু রিট্রাইভ আনপেইড ডেবটস, টু নোটিফাই ইউ অফ অ্যাকশনস দ্যাট হ্যাভ অর আর বিং টেকেন, এ রিভিউ অফ ইউর ট্যাক্স রিটার্ন, এ রিভিউ অফ রিসেন্ট জিএসটি এইচএসটি রেজিস্ট্রেশন, জিএসটি এইচএসটি রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট, দি রিভোকেশন অফ ইউর সিআরএ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, the sending of a notice of assessment, NOA or reassessment, the initiation of an audit process. To offer you a service, free tax help for small business owners, the liaison officer service or support in accessing benefit and credits. If you have received a call from the CRA, verify the number using the verification tool.
তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে কিন্তু সিআরএ বা কানাডা রেভিনিউ এজেন্সি থেকে যোগাযোগ করা হতে পারে, কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। সুতরাং অবশ্যই আপনাকে ভালোভাবে কনফার্ম করতে হবে যে প্রকৃতপক্ষে আপনি গভর্নমেন্ট বা সিআরএ এজেন্টের সাথেই কথা বলতেছেন। এটা অবশ্যই ক্রস চেক করে নেবেন। সামথিং দি সিআরএ মাইট সেন্ড ইউ অটোমেটেড টেলিফোন মেসেজ প্রোভাইডিং courtesy reminder regarding income tax and benefit return filing, making quarterly tax installment payment by the due date, or meeting filing and payment deadlines if you operate a business with a newly registered GST SST account. তো অনেক কিছু আপনি জেনারেটেড বা অটোমেটেড মেসেজ পেয়ে যাবেন, যেগুলো কমনলি সবাইকে দিয়ে থাকে, সেটার জন্য রিপ্লাই করার প্রয়োজন হয় না ইউজুয়ালি। This automated message functions simply to keep you informed. You will not be asked to respond. এই হলো অবস্থা। ইমেইলের মাধ্যমে যেটা হতে পারে, the main way CRA communication with electronically is through a message that can be only accessed when logged in into your CRA My account. তো এখানে একটা বিষয় হলো যে মাই সিআরএ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আপনাদের করতে হয়, সেটাতেই মূলত আপনাদের বিভিন্ন বিষয়ের নোটিফিকেশনগুলো আপনারা সেই অ্যাকাউন্টে পাবেন। এই হলো অবস্থা। দি সিআরএ উইল নেভার সেন্ড ইউ অ্যান ইমেইল আস্কিং ফর ইউর পার্সোনাল অর ফিনান্সিয়াল ইনফরমেশন। ইমেলের মাধ্যমে কখনই তারা আপনার পার্সোনাল ইনফরমেশন বা ফিনান্সিয়াল ইনফরমেশন জানতে চাবে না। অটোমেটিক কমিউনিকেশন থ্রু ইমেইল উইল অনলি ওয়াকার ইন টু সিনারিওস। দুইটি ক্ষেত্রে এখানে ইমেইলের বিষয়টা আসতে পারে। ইউ হ্যাভ রিকোয়েস্টেড সিআরএ ফ্রম লিঙ্ক অর পাবলিকেশন be sent to your following meeting or phone call with an automated authorized agent. You are registered for email notifications on your CRA online account and have been informed of a new message to view through said accounts. তো অনেক সময় আপনারা ইমেইলে আপনার বিভিন্ন ইনফরমেশন জানতে চান, সেটা যদি আপনি চান ওখানে, তাহলে আপনি এখানে ইমেইলে এই তথ্যগুলো আপনি পাবেন। ইমেইলস ফ্রম দি সিআরএ উইল নেভার আস্ক ফর এ রিপ্লাই আর বি সেন্ড ফ্রম এ স্পেসিফিক ইউজার। তো এখান থেকে কখনই তারা কিন্তু আপনার কাছ থেকে রিপ্লাই চাবে না ইমেলের মাধ্যমে, এই বিষয়টা মাথায় রাখবেন। তারা শুধু আপনাকে ইনফরমেশন দিবে, কিন্তু কোনো রিপ্লাই আপনার কাছ থেকে চাবে না। টেক্সট মেসেজের বিষয় যেটা হতে পারে, ইউ উইল অনলি রিসিভ টেক্সট মেসেজ ফ্রম দি সিআরএ রিগার্ডিং মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন। যেমন আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করার সময় এখানে অপশন দেন যে টেক্সট মেসেজের মাধ্যমে বা আপনার ইমেইলের মাধ্যমে একটি কোড পাবেন। এই ধরনের কাজ করলে তখন কেবলমাত্র সিআরএ থেকে আপনি টেক্সট মেসেজ পাবেন, আদারওয়াইজ তারা কখনো আপনার টেক্সট মেসেজ করে কোনো ফিনান্সিয়াল ইনফরমেশন জানতে চাবে না। দি সিআরএ ডাজ নট ইউজ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম সাচ অ্যাজ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো তারা কখনোই ব্যবহার করে না। ইফ ইউ রিসিভ এ মেসেজ অন সাচ প্ল্যাটফর্ম ক্লেমিং টু বি ফ্রম এ সিআরএ রিপোর্ট ব্লক দেম ইমিডিয়েটলি। তো এই ধরনের কিছু পেলে আপনারা অবশ্যই ব্লক করবেন। 2 নম্বর যে এজেন্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো সার্ভিস কানাডা। এটা গভর্নমেন্টের আরেকটা এজেন্সি। এখান থেকে যেভাবে যোগাযোগ হতে পারে সেটা আপনাদেরকে আমরা বলবো। এই ফেডারেল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ part of the Employment and Social Development Canada (ESDC). Service Canada is the single point of access for a wide range of government programs, services and benefits. Service Canada will usually only provide information that you have requested or send notification related to service you actively enroll in. They do not tend to send unsolicited message or information. ফোন কলের বিষয়ে যেটা হতে পারে, if a representative from Service Canada reaches out to you as an existing client, they may ask for personal or financial details to verify your identity or provide facilitated service which may include your এখানে যে বিষয়গুলো জানতে চাইতে পারে সার্ভিস কানাডা থেকে, সিন, বেসিক ব্যাংকিং ইনফরমেশন, ইমেল আর হোম অ্যাড্রেস, আদার পার্সোনাল ফিনান্সিয়াল ডিটেলস। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই ভালো করে কনফার্ম হতে হবে যে প্রকৃতপক্ষে আপনি সার্ভিস কানাডার সাথে কথা বলতেছেন। এখানে কোনো ভুয়া বা প্রতারক আপনাকে সার্ভিস কানাডার হয়ে আপনার থেকে তথ্য চুরি করতেছে না, এই বিষয়টি খুবই কেয়ারফুলি খেয়াল করতে হবে। সার্ভিস কানাডা উইল নট আস্ক ইউ ক্রেডিট কার্ড নাম্বার ডিটেলস ওভার দি ফোন। ক্রেডিট কার্ড নাম্বার কখনোই চাবে না। ইফ ইউ হ্যাভ asked for SIN, ask yourself if the request makes sense for the particular program or department Service Canada reaching out to you. The Government of Canada does not commonly leave voicemail but occasionally do so. As well as if you receive a call, it's best to get an agent number or case number and then call back in thorough and official communication channel to validate the authenticity of the original communication. অবশ্যই আপনি এটা ভ্যালিডেট করে নিয়ে দেন আপনি তথ্যগুলো শেয়ার করবেন।
মেইলের মাধ্যমে যেটা হতে পারে, ইউ উইল টাইপিক্যালি রিসিভ মেইল ফ্রম সার্ভিস কানাডা ইফ ইউ রিকোয়েস্ট সামথিং রাদার দেন বিং সেন্ট কমিউনিকেশন আনপ্রমোটেড। ফর এক্সাম্পল, ইফ ইউ রিকোয়েস্টেড এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাট ডোন্ট হ্যাভ direct deposit, they will send you physically checks in the mail. They will also reach out by mail regarding overpayment such as EI development. Physical documentation will be sent through mail as well such as passport. কিছু কিছু ডকুমেন্ট আপনার এখানে মেইলের মাধ্যমে তারা চাইতে পারে, যেমন পাসপোর্টে যদি কোনো বিষয় থাকে এখানে সেটি আপনার ইমেইলের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। When you receive mail from Service Canada, it will typically come in a badge envelope. অর্থাৎ আপনি সার্ভিস কানাডা থেকে যদি কোনো মেইল পেয়ে থাকেন, অবশ্যই সার্ভিস কানাডার লোগো সম্মিলিত আপনি একটি এনভেলপ পাবেন, সেটিও একটু যাচাই করে নেবেন। অবশ্যই সার্ভিস কানাডার যে ওয়েবসাইট আছে তাদের লোগো থাকবে। অ্যাট দি টাইম অফ দিস রাইটিং, সার্ভিস কানাডা ইজ অলসো টেম্পোরারিলি সেন্ডিং মেইল ইন হোয়াইট ইনভেলপেও হতে পারে, whether হোয়াইট অর ব্রাউন অ্যান্ড ইনভেলপস you receive containing official document will feature and the official Canada watermark. এখানে ওয়ার্ডমার্ক থাকবে কানাডার, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। এখানে আরও কিছু বিষয় আছে, আর আগাচ্ছি না এটা নিয়ে, আমরা এটা ক্লোজ টানতেছি। দি মেজরিটি কমিউনিকেশন ওয়াকার থ্রো ইউর মাই সার্ভিস কানাডা অ্যাকাউন্ট। সার্ভিস কানাডা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে যোগাযোগ করতে পারেন। ইউ মে রিসিভ ইমেলস ইনফর্মিং ইউ ফর নোটিফিকেশন অন ইউর MSCA. Service Canada may on occasion reach out to clients regarding employment insurance and emergency benefit via email. তো এই হলো অবস্থা। আমরা এবার আসি টেক্সট মেসেজ সিস্টেমে। You will not receive any communication from Service Canada through text message, including important message or announcement. They only text you will receive from Service Canada will be multi-factor, যেটা বললাম যে মাল্টিফ্যাক্টর ভেরিফিকেশনের বিষয় থাকলে তখনই কেবল টেক্সট পাবেন, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ, টেক্সট, ফেসবুক, মেসেঞ্জার এগুলোর মাধ্যমে তারা কখনো যোগাযোগ করে না। এই জন্য বিষয়গুলো খেয়াল করবেন। সর্বশেষ চলে আসলাম ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কানাডা। ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কানাডা, আপনি যে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেইলেই তারা যোগাযোগ করবে। ইউজুয়ালি ইমেইলের মাধ্যমে যে যোগাযোগগুলো হয় তারা কখনোই আপনার কাছ থেকে ইমেইলে রিপ্লাই নেবে না, তারা জাস্ট আপনাকে ইনফরমেশনগুলো পাস করে দেবে। এই ধরনের বিষয়গুলো এইভাবে হয়। আরসিসির বিষয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। They typically communicate details through the source IRCC online অ্যাকাউন্টের মাধ্যমে ইউজুয়ালি তারা সব কিছু করে থাকে, বাট মে রিচ আউট ভিয়া ফোন কল, মেইল অর ইমেইল। তো রিয়ালি এগুলো থেকে হতে পারে। ফোন কলের যে বিষয়টা, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস উইথ ক্লোজড ফাইলস উইল নট বি কন্ডাক্টেড বাই আরসিসি ওভার দি ফোন। অর্থাৎ যারা পিআর পেয়ে গেছেন এবং যাদের ফাইল ক্লোজ হয়ে গেছে তারা কখনোই এখানে আরসিসি থেকে ফোন কল পাবেন না। অ্যান্ড অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভ কলিং ফ্রম আরসিসি উইল নট আস্ক ইউ টু কনফার্ম বেসিক পার্সোনাল ইনফরমেশন। তারা কখনোই পার্সোনাল ইনফরমেশন চাবে না দ্যাট ইউ হ্যাভ অলরেডি প্রোভাইডেড অন এ ফর্ম। আরসিসি মাইট রিচ আউট ইউ ভিয়া ফোন টু রিকোয়েস্ট অ্যাডিশনাল ডিটেলস নিডেড to proceed with your application or to follow up on any pending fees or loans that they will not collect payment over the phone. বুঝতে পারছেন তো নিশ্চয়ই যে আপনাকে ফোনের মাধ্যমে রিমাইন্ডার দিবে, কিন্তু ফোনের মাধ্যমে কোনো পেমেন্টের গেটওয়ে বলবে না। পেমেন্টের গেটওয়ে তো একটাই, তাদের ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট করতে হবে। দে উইল নেভার আস্ক ইউ টু প্রোভাইড ইউর ফিনান্সিয়াল ডিটেলস ওভার দি ফোন। অ্যাডিশনালি আরসিসি উইল নট সেন্ড ইউ এনি টেক্সট মেসেজ অ্যান্ড দে আর নট known for leaving voicemail automated message. They will not contact you via instant messaging platform like WhatsApp, Facebook, Messenger. এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে। মেইলের মাধ্যমে আপনার যোগাযোগ এখানে হতে পারে ইউজুয়ালি যেটা যেভাবে হয় সেটাই। এটা আপনারা পড়ে নিন, একটু স্কিপ করলাম টাইমস কনজিউম করা বাঁচানোর জন্য। তো এখানে যেটি হয় সেটা হলো পিআর কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনার এখানে মেইলের ব্যবহারটা হতে পারে। আপনি যখন সিওপিআর নিয়ে কানাডাতে আসবেন তখন আপনাকে অ্যাড্রেস দিয়ে যাবেন, সেই অ্যাড্রেসে তারা মেইলের মাধ্যমে সাধারণত পিআর কার্ডটা আপনাদের অ্যাড্রেসে পাঠাবে। এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, আপনারা এটা পড়ে নিন। এরপর ইমেইলের মাধ্যমে যোগাযোগ যেটা হয় ইউজুয়ালি আইআরসিসি ইমেইলের মাধ্যমে তারা আপডেটগুলো জানায়। যেমন হচ্ছে আপনি প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কনফার্মেশন ইমেইল মেসেজটা আপনি ইমেইলের মাধ্যমে পাবেন। সেটা দুই জায়গাতে পাবেন, আপনার অ্যাকাউন্টে পাবেন, ইমেইলেও সরাসরি আপনার এখানে আসতে পারে, আবার ইমেইলে নাও আসতে পারে, সরাসরি আপনার যে অ্যাকাউন্ট করেছেন সেখানেই কিন্তু এই অপশানগুলো চলে আসে অটোমেটিক্যালি। এরপরে 2 নম্বর অপশান হলো যে আপনার এখানে কোনো আপডেটের যদি প্রয়োজন হয়
তখন আপনি অটোমেটেড মেসেজ পাবেন, ইমেইলে মেসেজ পাবেন যে তুমি তোমার অ্যাকাউন্টটা চেক করো, আমরা একটি ইনস্ট্রাকশন পাঠিয়েছি। তো সেখানে আপনি কখনো ইমেইলের মাধ্যমে কোনো ইনস্ট্রাকশন পাবেন না। তারা আপনাকে ইমেইল দিয়ে বলবে যে আমরা একটা ইনস্ট্রাকশন পাঠিয়েছি, কোথায়? তোমার যে আইআরসিসি অ্যাকাউন্ট আছে সেখানে। তো আপনি আইআরসিসি অ্যাকাউন্টে গিয়ে অ্যাকচুয়াল মেসেজটা আপনি দেখবেন। ইমেইলে শুধু আপনি নোটিশ পাবেন যে আপনার কোনো একটা আপডেট এসেছে। কী আপডেট এসেছে সেটা কখনো ইমেইলে আইআরসিসি ইউজুয়ালি জানায় না। সেটা আপনি জানবেন হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে। আপনার পাসপোর্ট রিকোয়েস্ট যদি আসে, সেটা পাসপোর্ট ভিসা যদি অ্যাকসেপ্ট হয় সেটাও জানবেন, ভিসা যদি রিফিউজ হয় সেটাও জানবেন। সেটা টেম্পোরারি ভিসা হোক, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা হোক, যে কোনো কিছুই হোক না কেন। তো আজকে আলোচনাটা একটু লেন্দি হলো, আপনাদের সুবিধার্থেই একটু ভেঙে ভেঙে আলোচনা করতে হলো। তো আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন, এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই, দীর্ঘ সময় দিয়ে যে 638 মিলিয়ন কানাডিয়ান ডলারের প্রতারণা হয়েছে একটি সিঙ্গেল ইয়ারে। 2025 সালে অনেকেই এই ধরনের বিষয় হয়তো শিকার হয়েছেন। আর যাতে আমাদের সাথে সংশ্লিষ্ট কোনো ভাই বোনরা এখানে শিকার না হয় এই ধরনের পরিস্থিতির, বিশেষ করে কানাডা থেকে যারা শুনতেছেন এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন, সবার জন্য এই তথ্যগুলো খুবই সহায়ক হবে, এটা আমরা বিশ্বাস করি। তো আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।